তিতলি তিতলি ভালো নেই তৃষ্ণা। তিতলির হার্ট ট্রান্সফার করতে হবে। তনয়ের মুখে থেকে তিতলির অসুস্থতার কথা শুনে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বিশ্বাস করতে পারছি না, আমার তিতলি, আমার পিচ্চি সোনার হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। আপনি সব কি বলছেন? কখন হলো এসব? কিভাবে হলো? তুমি যাওয়ার পর তোমার জন্য কান্না করতে করতে তিতলি অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে আনলে ডাক্তার বলে দ্রুত হার্ট ট্রান্সফার করতে হবে। আমার তিতলি কেমন আছে? কোথায় আমার কলিজার টুকরা? আমাকে নিয়ে চলেন ওর কাছে। আমি সামনের দিকে এগিয়ে গেলে তন্ময় আমার হাত টেনে ধরলেন। তিতলির সাথে ডাক্তার দেখা করতে বারণ করেছে। তিতলির সামনে কথা বলা যাবে না। আমার বুক ফেটে কান্না আসছে। এটুকু বাচ্চা মেয়ের সাথে কেন হলো এসব? আমার সাথেও তো হতে পারতো। তন্ময় আমাকে তিতলির কেবিনের বাইরে থেকে তিতলিকে দেখালেন। হসপিটালের একটা কেবিনে কি সুন্দর ঘুমিয়ে আছে। আমি ভেতরে ঢুকতে চাইলেও তন্ময় আমাকে ঢুকতে দিল না। ডক্টর কি বলেছে? তিতলির ট্রিটমেন্টের প্রোগ্রেস কত দূর? ট্রিটমেন্ট শুরু হয়নি। 20 লক্ষ টাকা লাগবে তিতলির ট্রিটমেন্টে। 20 লাখ? তুমি তো জানোই তৃষ্ণা, আমি ছোট একটা চাকরি করি। স্বপ্নেও 20 লক্ষ টাকা জোগাড় করার আমার পক্ষে সম্ভব না। তাই হাল ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। হয়তো তিতলিকে আর বাঁচাতে পারবো না। না, এসব আপনি কি বলছেন? আমার মেয়েকে আমি বাঁচাবো। কিচ্ছু হবে না তিতলির। আমি টাকা জোগাড় করব। তুমি এত টাকা কোথায় পাবে? যেভাবেই হোক আমি সব টাকা জোগাড় করব। প্রয়োজনে নিজেকে বিক্রি করে দিব, তবুও তিতলিকে কিছু হতে দেব না। আজকে বিকেলের মধ্যে 10 লক্ষ টাকা পেলে তিতলির ট্রিটমেন্ট শুরু করা যাবে। আপনি সব প্রিপেয়ার করুন, আমি বিকেলের আগেই আপনার কাছে টাকা পৌঁছে দেব। তুমি এতদিন কোথায় ছিলে তৃষ্ণা? তিতলির অসুস্থতায় আমি তোমায় খোঁজ করতে পারিনি। চাচি বলেছিল সে নাকি তোমায় বেঁচে দিয়েছে। থাক সেসব কথা, আমি যাচ্ছি। টাকা পৌঁছে দেব। তিতলিকে দেখে রাখবেন। হসপিটাল থেকে বেরিয়ে এলাম। এতগুলো টাকা এই মুহূর্তে আমাকে শুধু নিঃস্বরে দিতে পারবেন। তার বিনিময়ে সে কী চায় সেটাও আমি জানি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো পথ খোলা নেই। তিতলির জীবন বাঁচানোর জন্য আমার নিজের জীবন বাজি রাখতেও আমি প্রস্তুত। ওয়াশরুমের দরজায় ধাক্কার শব্দে ধ্যান ভেঙে গেল আমার। বাইরে থেকে নির্ঝর রাগী কণ্ঠে ডাকছেন। হোয়াট আর ইউ ডুইং? বের হও ফাস্ট। চটজলদি গোসল সেরে নিলাম। বের হওয়ার আগে পড়লাম বিপদে। আমার তো কোনো কাপড়ই নেই পরার মতো। যাও, একটা শাড়ি ছিল সেটাও ভিজে গেছে। কিছুক্ষণ চিন্তা করে ওয়াশরুমে রাখা বাথরুমটা পরে বেরিয়ে এলাম। নিঝর মদের গ্লাস হাতে বিছানায় বসে আছেন। আমি বেরোতেই তার দৃষ্টি আমার দিকে দিলেন। ওনার চোখ আমার সারা শরীরে বিচরণ করছে। বাথরুমটা একটু টেনে টুনে ঠিক করে ঘরের ভেতরে ঢুকে গেলাম। নিঝর মদের গ্লাসে চুমুক দিচ্ছেন আর চোখে আমাকে দেখছেন। তার দৃষ্টিতে নেশা লেগে আছে। সেটা মদের নেশা নাকি আমার শরীরের সেটা বুঝতে পারছি না। এতদিন যার থেকেই আমি পালিয়ে এসেছি, আজ তার কাছে নিজেকে সঁপে দিতে হবে। ভাবতেই দুই চোখ ভেঙে কান্না আসছে। নিঝর গ্লাসে চুমুক দিতে দিতে বললেন, বিছানায় একটা প্যাকেট রাখা আছে, নিয়ে নাও। কি আছে? নিয়ে নাও, নিজেই দেখে নাও। প্যাকেটটা খুলতেই পার্পল কালারের একটা শাড়ি, ম্যাচিং কিছু এক্সেসরিজ পেলাম। কিছু না বলে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। শাড়িটা পরে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। নিঝরা এখনও আগের ভঙ্গিতেই বসে আছেন। অবশ্যই এখন তার হাতে মদের সাথে সিগারেটও আছে। একটা লোক এত ড্রিঙ্ক কিভাবে করতে পারে? সারাদিন হাতে মদ আর সিগারেট, অসহ্যকর। বিকেলে তৈরি থেকো, কেন? কাজী সাহেব আসবেন কেন? আমাদের বিয়ে করানোর জন্য। কি? হ্যাঁ, বিকেলে আমাদের বিয়ে হচ্ছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আপনাকে বিয়ে কেন করব? এটা তো কথা ছিল না। কথা হয়েছিল আপনি আমাকে টাকা দেবেন, বিনিময়ে আমি আপনার সব কথা শুনবো। ড্যান, কি কথা ছিল? কিন্তু আমি আপনাকে বিয়ে করব না। আর এমনিতেও আপনার বিয়ে ঠিক হয়ে আছে। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমি যেটা চাই তুমি সেটাই করবে। না, আমি এটা করতে পারবো না। তাহলে আমি তোমাকে আর কোনো টাকাও দেব না। আজকে একদিন এখান থেকে পালিয়ে গিয়েছো বলে নিজেকে কি মনে করেছো? একবার নিচর আহমেদ চৌধুরী ভুল করেছে বলে কি বারবার সেটা রিপিট করবে? ইউ আর রং। তুমি আমার নেশার ঘোরে হওয়ার সুযোগ নিয়েছো, বারবার এটা পারবে না। তো আমাকে রাগিও না। যদি টাকাগুলো চাও দেন ম্যারি মি। অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি।
একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের জীবন আমি কিভাবে নষ্ট করতে পারি? যার সাথে নির্ঝরের বিয়ে ঠিক হয়ে আছে, আর তার মনটা ভেঙে যাবে। হয়তো এই প্রতারণাটা সে কখনো মেনে নিতে পারবে না, ভেতর থেকে শেষ করে দেবে। তাই মেয়েটাকে কিন্তু আমিও যে নিরুপায়। তিতলিকে বাঁচাতে হলে আমার টাকাটা লাগবে। কিছুক্ষণ চুপ করে থেকে নির্ঝরকে হ্যাঁ সম্মতি দিয়ে দিলাম। ও, ওয়ান মোর থিং, আমি কিন্তু তোমাকে সারা জীবনের জন্য বউ বানাচ্ছি না। মানে কি বলতে চাইছেন? আই উইল ম্যারি ইউ ফর 3 মান্থস, তারপর তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। কি? 3 মাসের জন্য মানে? এই 3 মাস তুমি আমার সাথে থাকবে। তুমি তো নিজেকে আমার কাছে বিক্রি করে দিয়েছো। এখন তোমার সাথে শারীরিক সম্পর্ক করলেও তুমি আমাকে বাধা দিতে পারবে না। ছি, আপনি কতটা বাজে! আমার দুর্বলতার সুযোগ এভাবেই নিচ্ছেন? কিন্তু ইউ নো হোয়াট, আমি এতটা খারাপ নই যে বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক করব। ওয়েট, দুর্বলতার সুযোগ মানে? তুমি নিজের লোভে আমার কাছে নিজেকে বিক্রি করেছো। সো আমার সামনে নিজেকে অবলা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমি তোমার নাটকে পড়ছি। তোমার এই চোখের পানির মায়াজালে আমাকে আটকাতে পারবে না। নির্ঝর আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে গেলেন। হাঁটু ভেঙে ধপ করে মাটিতে বসে পড়লাম। এবার আর আমার চোখের পানি বাদ মানছে না। এতটা নিকৃষ্ট আমি কিভাবে হতে পারলাম? নিজেকে বিক্রি করে দিলাম, এখন অন্য একটা মেয়ের ঘর ভাঙতে যাচ্ছি। এই কোন খেলায় আটকে গেলাম আমি? নির্ঝর আমার দিকে এক পা করে এগিয়ে আসছেন, আর আমি পেঁচাচ্ছি। দেওয়ালে পিঠ ঠেকে গেলেই নির্ঝর আচমকা আমার কোমর চেপে ধরলেন। অনেক চেষ্টা করতেছি চিৎকার করার, কিন্তু ভয়ে গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। নির্ঝর আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দিলেন। কোমরে ভীষণ কোমরে ভীষণ ব্যথা লেগেছে, কিন্তু সেই ব্যথা অগ্রাহ্য করে আমি পিছিয়ে যাচ্ছি। কিন্তু নির্ঝর আমাকে সেই আমার সুযোগ না দিয়ে আমার হাত চেপে ধরলেন। তৎক্ষণাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই নির্ঝরকে সামনে দেখে আমি ঘাবড়ে গিয়ে শোয়া থেকে উঠে বসলাম। এসি অন করা ঘরে, তবুও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি আমি। নির্ঝর বিছানার পাশে দাঁড়িয়ে আছেন ভ্রু কুঁচকে। নির্ঝরকে দেখে মনে হচ্ছে না সে এতক্ষণ আমার সাথে এসব করেছে। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ, দুঃস্বপ্ন, যেটা শীঘ্রই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। হোয়াট হ্যাপেন্ড? এভাবে ঘামছো কেন? কিছু না। আপনি এভাবে আমার মাথার উপরে দাঁড়িয়ে আছেন কেন? তুমি ঘুমের ঘোরে বিড়বিড় করছিলে আর ঘেমে ভিজে গেছো, তাই দেখতে এসেছিলাম কি প্রবলেম হলো। এত দরদ দেখাতে হবে না আপনার, আমি ঠিক আছি। তা তো দেখতেই পাচ্ছি। দুঃস্বপ্ন দেখেছিলে বুঝি? আমার জীবনটাই একটা দুঃস্বপ্ন বানিয়ে দিয়েছেন আপনি। নিঝর কিছু বলতে গিয়েও চুপ করে রইল। আমার টাকাটা কখন দেবেন? কবুল বলা 3 সেকেন্ড পরেই। মানে কি? আমি বলছিলাম আমার টাকাটা বিকেলে লাগবে, আর আপনি এখন বলছেন পরে দেবেন? আমাকে আগেই দিতে হবে টাকাটা। টাকা নেওয়ার পর যদি তুমি বিয়েটা না করো তখন? আমাকে কি বিশ্বাস হয় না যে আমি টাকাটা নেওয়ার পরে বিয়েটা করব? ইউ নো হোয়াট, আই ডোন্ট ট্রাস্ট ইউ। আমি কিছু বলতে গিয়েও মুখ দিয়ে আর কথা বের হলো না। যেই মানুষটা আমাকে বিশ্বাসই করে না, তার কাছে বিশ্বাসের কথা বলাটাই বেকার। ঠিক আছে, আপনি বিয়ে প্রিপারেশন নিন, তবে চুক্তি অনুযায়ী কবুল বলার ঠিক পরেই আমার টাকাটা চাই। নির্ঝর আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। ঘরের দরজা ভেতর থেকে লক করে প্যাকেটটা বিছানায় ছুঁড়ে ফেলে দিলাম। এমন বাজে একটা লোকের দেওয়া জিনিসের প্রতি আমার কোনো মোহ নেই। নিজের অসহায়ত্বের কাছে বাধা পড়েই এখানে পড়ে আছি। তা না হলে এই মানুষটার কাছে এখনও ফিরতাম না। টাওয়াল দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি, ভাবছি সর্বোচ্চ 2 কি 3 ঘন্টা হয়েছে আমি ঘুমিয়েছিলাম। এত কম সময়ের মধ্যে কিভাবে সব কিছু ঠিক করে ফেললো উনি? হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম ওনার অনেক টাকা। শহরের সবচেয়ে ইয়াং সাকসেসফুল হোটেলিয়ার দ্য নির্ঝর আহমেদ চৌধুরী টাকা দিয়ে সব কিনতে পারে মানুষকেও। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে বাথরুমটা পরে বাইরে বের হয়ে এসে বিছানার উপরে রাখা প্যাকেটটা খুললাম। প্যাকেটে লাল একটা শাড়ি আর হালকা কিছু গহনা রাখা আছে, হয়তো বিয়ে উপলক্ষেই এনেছেন। বিয়ের শাড়িটা খুব সিম্পল, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ডিজাইনার।
এখানেও টাকা শো অফ। শাড়িটা গায়ে জড়িয়ে নিলাম। গহনাগুলো পরার একদম ইচ্ছে নেই। যেখানে বিয়েটাই একটা চুক্তি, সেখানে এত সাজগোজের কোনো মানে হয় না। সবকিছুই কেমন বিষাদ মনে হচ্ছে। শাড়ির আঁচল এলোমেলোভাবে বুকে জড়িয়ে এলে চুলে বসে আছি। তখন খট করে দরজা খোলার শব্দে পেছনে ঘুরে তাকালাম। গেট রেডি, কাজী সাহেব এসে পড়বেন কিছুক্ষণের মধ্যেই। তুমি এখনো রেডি হওনি? গেট রেডি ফাস্ট। আমি তৈরি নিঝড়। এক নজর আমাকে দেখলেন। হয়তো কনের এমন বেশভূষা দেখে সে হতাশ হচ্ছেন। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে পড়লাম। নিঝড় আমার মাথায় ঘোমটা টেনে হাত দিয়ে ধরে নিচে নিয়ে গেলেন। কাজী সাহেব আর 2 জন লোক ড্রয়িং রুমে বসে আছেন। কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো হবে, খুবই সাদামাটা ভাবে। আমার আর নিঝড়ের বিয়েটা হয়ে গেল। বিয়ে শেষে কাজী সাহেবকে বিদায় দিয়ে নিঝড়ের সাথে থাকা লোক 2জন বাইরে গেলেন। হিয়ার ইজ দ্য মানি। 10 লাখ ক্যাশ আছে। নাও ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু উইথ দিস মানি। আই ডোন্ট কেয়ার। শুধু আমার অর্ডার মতো চলতে হবে। ওনার হাত থেকে টাকাটা নিয়ে নিলাম। ঘড়িতে 4টা 33 বাজে। আমাকে দ্রুত টাকাটা তন্ময়ের হাতে পৌঁছাতে হবে, কিন্তু কিভাবে? এদিকে সময় পার হয়ে যাচ্ছে। তাই ভাবাভাবির কাজ বাদ দিয়ে বেরিয়ে পড়লাম। দরজার কাছে পৌঁছাতেই নিঝড় পেছন থেকে ডাকলেন। কোথায় যাচ্ছ? সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে বাধ্য নই, আমার কাজ আছে। সিরিয়াসলি? আমার সব প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য, কারণ তুমি শুধু আমার কেনা গোলামি নাও, এখন আমার ওয়াইফ। সো ডোন্ট ফরগেট ইট। কি করবে বলে দাও। দেখুন, আমার যাওয়াটা খুব দরকার, প্লিজ যেতে দিন। আমার আমার অনেক কিছু কিনতে হবে, অনেক গহনা, জামা কাপড়, আরও অনেক কিছু। এত টাকা পেয়েছি, এখন এসব কিনতেই হবে। যেতে দিন প্লিজ। আমার উত্তরে মনে হলো নির্ঝর বেশ আহত হলেন। হয়তো আমার মুখ থেকে উনি এই উত্তরটা আশা করেনি, কিন্তু আমি নিজেকে তার চোখে খুব খারাপ বানাতে চাই, কোনো মিছে মায়ায় জড়াতে চাই না। কি হবে নিজেকে ওনার মায়ায় জড়িয়ে? যেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেই সম্পর্কে ভালোবাসা বা বিশ্বাসটা বোকামি। ওনার কাছে থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম হাসপাতালের উদ্দেশ্যে। কাছে মোবাইল না থাকায়